হ্যালো স্টুডেন্ট, আজ থেকে তোমাদের আমি ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় রাজনীতির ক্লাস শুরু করছি। এটা তোমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে তোমাদের আমি আলোচনা করব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সংবিধান রচনার পটভূমি। আজকের ক্লাসে তোমরা পাবে ব্রিটিশ ভারতে বিভিন্ন আইন অর্থাৎ 1947 সাল পর্যন্ত যে আইন ছিল ব্রিটিশ ভারতে, সেই আইনগুলো কি ছিল এবং তার সম্পর্কে কি বৈশিষ্ট্য সেগুলো আজকের ক্লাসে তোমরা জানতে পারবে। কারা ক্লাসটা দেখবে? যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা WBCS হতে পারে, রেল হতে পারে, ক্যালকাটা পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, বেঙ্গল পুলিশ হতে পারে। তোমরা জানো পলিটি সব পরীক্ষাতেই থাকে, অর্থাৎ তোমাদের জন্য ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। দেখো, এখানে দুটো পার্টে আলোচনা করা হয়েছে। দ্য কোম্পানি রুল। কোম্পানি রুল মানে কোম্পানির শাসন অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? সেটা চলেছিল 1773 সাল থেকে 1858 সাল পর্যন্ত। এরপরে শুরু হয়েছিল কি? ক্রাউন রুল। অর্থাৎ ক্রাউন রুল মানে কি? দেখো এরপরে শুরু হয়েছিল, দেখো এরপরে ক্রাউন রুল অর্থাৎ তোমরা জানো যে ইংল্যান্ডের যে রাজা তার শাসন, রাজা বা রানীর শাসন, অর্থাৎ ইংল্যান্ডের সিংহাসন বা ইংল্যান্ডের সরকার সরাসরিভাবে শাসন করত। সেটা হচ্ছে 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এবারে দেখো, প্রথমে তোমাদের যে 1773 সালে আইন তৈরি করা হয়েছিল, এদিকে লেখা আছে অ্যাক্ট অর্থাৎ আইন, আর এইগুলো তার ফিচার অর্থাৎ বৈশিষ্ট্য। যেগুলো পরীক্ষায় আসে সেরকম ধরনেরই বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে তোমাদের এসেছিল কি? রেগুলেটিং অ্যাক্ট, যেটা হয়েছিল কি 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। এখানে গুরুত্বপূর্ণ আমি তিনটে বৈশিষ্ট্য রেখেছি। 1 নম্বর বৈশিষ্ট্য, এই আইন জারির মাধ্যমে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নজরদারি শুরু করে। অর্থাৎ এর আগে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে ব্যবসা করছিল তার উপর কিন্তু নজরদারি শুরু করে দিল ব্রিটিশ সরকার 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। আর গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে যে কোন আইনের দ্বারা গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই জেনারেলটা মাঝখানে ঢোকানো হলো। এটা কত সালের আইনের দ্বারা করা হয়েছিল? সেটা করা হয়েছিল 1773 সালের আইনের দ্বারা। তারপরে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় কলকাতায়। কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে। কোন আইনের দ্বারা করা হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট 1773 অর্থাৎ 1773 খ্রিস্টাব্দের। তারপরে নেক্সট যে আইন এসেছিল সেটা হচ্ছে পিটের ইন্ডিয়ান অ্যাক্ট অর্থাৎ পিটের ভারত শাসন আইন। এখানে কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে দেখো, এটাকে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হয়। খুব ভালো করে মনে রাখবে যে কোন আইনকে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হয়? পিটের ভারত শাসন আইনকে। কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়। এই সময় থেকে কোম্পানির কি বাণিজ্যিক কার্যকলাপ এবং রাজনৈতিক কার্যকলাপ এই দুটোকে আলাদা করে দেওয়া হলো। বাণিজ্যিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করত বোর্ড অফ ডাইরেক্টর, আর রাজনৈতিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করত বোর্ড অফ কন্ট্রোল। পরে যে আইনটা এলো তারপরে চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট এলো 1813, চার্টার অ্যাক্ট 1813। এখানে কি হলো? এখানে প্রথম বৈশিষ্ট্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে। একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপ অর্থাৎ যে মনোপলি ছিল সেই মনোপলির অবসান ঘটল। তারপরে খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের অধিকার দেয়া হলো এই চার্টার অ্যাক্টের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট, এই সময় থেকে মিশনারিরা কি করছিল? ভারতে ধর্ম প্রচার করতে এলো। এবারে চার্টার অ্যাক্ট আবার কত সালে এলো? ঠিক তার দেখো কত বছর পরে, 13 পরে 33 অর্থাৎ ঠিক তার 20 বছর পরে আবার চার্টার অ্যাক্ট এলো অর্থাৎ 1833 সালে। এখানে কি হলো?
গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মাঝখানে জেনারেলটা ঢুকেছিল, ঠিক আছে, সেই গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়েছিল কত, 73 সালে, ঠিক আছে, 1773 হয়েছিল তো সেটা। এবারে এটা কি হচ্ছে, এই নামটাকে করা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলটাকে বাদ দিয়ে ইন্ডিয়া হচ্ছে, সেটা কত সালে, 1833 সালে। আর লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্ট কথাটা মনে রাখবে, তাহলেই বেন্টিং কথাটা মনে থাকবে, ঠিক আছে। সব কিছু ব্যান্ড হয়ে গিয়ে, ঠিক আছে, দুটো জিনিস ব্যান্ড হয়ে গিয়ে ইন্ডিয়া এলো। কি, আগে ছিল গভর্নর অফ বেঙ্গল, তারপরে হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই দুটোই ব্যান্ড করে দিয়ে এলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ব্যান্ড করা মানে বেন্টিং, এটা মনে রাখবে, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ইনি। এবারে কি হচ্ছে, একজন ল মেম্বার অন্তর্ভুক্ত করা হয় এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল এ। তারপরে হচ্ছে চার্টার অ্যাক্ট, এটাই শেষ চার্টার অ্যাক্ট, ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1853। এখানে কি হলো, এখানে ম্যাকিওয়ালি, খুব ইম্পর্টেন্ট নাম, ম্যাকিওয়ালি কমিটি 1854 খ্রিস্টাব্দে সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ওপেন কম্পিটিশনের ব্যবস্থা করে। এই কমিটি প্রথম কি করলো, সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ওপেন কম্পিটিশন, অর্থাৎ ভারতীয়রাও সেখানে কম্পিট করতে পারবে, অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আইন বিভাগ ও শাসন বিভাগকে পৃথক করা হয়। আইন বিভাগ মানে কি, এক্সিকিউটিভ কাউন্সিল, এই এক্সিকিউটিভ কাউন্সিলে অতিরিক্ত 6 জন নিযুক্ত করা হলো। এবারে হচ্ছে ক্রাউন রুল। ক্রাউন রুল মানে কি, ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড সরাসরি রুল করছে, অর্থাৎ শাসন করছে। এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল, এবারে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড সরাসরি শাসন করছে। সেটা কত সাল থেকে কত সাল, 1858 থেকে 1947, অর্থাৎ স্বাধীনতার আগে পর্যন্ত। এখানে ক্রাউন রুলের প্রথম যে আইন সেটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এখানে প্রথমে কি বৈশিষ্ট্য আছে, এই আইন অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট নামে পরিচিত। মনে রাখবে যে ক্রাউন রুলের প্রথম আইনটা ছিল 1858, আর সেই আইনটাই অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট অ্যাক্ট নামে পরিচিত। তারপরে কি বলা হচ্ছে, ভারতের শাসনভার কোম্পানির পরিবর্তে মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত করা হয়। এতদিন কি হচ্ছিল, ভারত যে শাসন করছিল, ভারতকে শাসন করা হচ্ছিল কোম্পানির মাধ্যমে, কিন্তু এবার মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে শাসনভার নিয়ে নিল। তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বললাম, বেন্টিং ছিল প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নামকরণ করা হলো কি, ভাইসরয় অফ ইন্ডিয়া। আর প্রথম ভাইসরয় কে ছিলেন, ক্যানিং, লর্ড ক্যানিং। তাহলে কি বললাম, ওখানে ব্যান্ড করে ইন্ডিয়া যখন এলো, সব কিছুকে ব্যান্ড করে, বেঙ্গলকে ব্যান্ড করে ইন্ডিয়া যখন এলো তখন হলো বেন্টিং। আর তারপরে কি এলো, ভাইসরয়, ভাইসরয় অফ ইন্ডিয়া, সেটাকে মনে রাখবে লর্ড ক্যানিং, ঠিক আছে। সব কেটে দিয়ে এলো কি, সেইটাকেও কেটে দিয়ে ক্যানিং, ক দিয়ে কেটে দেওয়া, ক দিয়ে ক্যানিং, এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর দ্বৈত শাসনের অবসান ঘটানো হলো এই সময়। এবারে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এখানে কি হয়েছিল দেখো, এই বিষয়টা একটু বোঝো। 3টি নতুন আইন পরিষদ গঠিত হয়, একটা হচ্ছে বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার আর পাঞ্জাবে। আরেকটা কি হয়েছিল, এখানে কলকাতা, মুম্বাই, মাদ্রাসে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল একটা করে, কলকাতা, মুম্বাই আর মাদ্রাস, ঠিক আছে, কলকাতা, মুম্বাই আর মাদ্রাসে। ভাইসরয়ের হাতে অর্ডিন্যান্স, রুল অ্যান্ড অর্ডার জারির ক্ষমতা দেওয়া হয়। এখানে মনে রাখবে ভাইসরয় অর্ডিন্যান্স জারি করতে পারত কেবলমাত্র 6 মাসের জন্য, 6 মান্থ। এবারে আসছে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1892, অর্থাৎ 1892 সালে। এখানে কি হয়েছিল দেখো, আইনসভা অর্থাৎ লেজিসলেটিভকে বাজেট পর্যালোচনার ক্ষমতা প্রদান করার ক্ষমতা দেওয়া হয়। এবারে কি,
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ওখানে ওটা এইটুকুনি জানলে হবে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এখানে কি হয়েছিল দেখো, এখানে কি কি বৈশিষ্ট্য আছে। এই আইন মল্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন আইন মল্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত, তোমাদের তখন অপশান চয়েস করতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। লর্ড মল্লে ছিলেন সচিব আর মিন্টো ছিলেন কে ভাইসরয়। সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়, অর্থাৎ হিন্দু মুসলিমদের জন্য আলাদা ইলেকটোরেট অর্থাৎ নির্বাচনের ব্যবস্থা করা হয়। সেই কারণে লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট। তারপরে আসছে কি দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই আইন মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত। তাহলে এটা কি মল্লে মিন্টো আইন নামে পরিচিত, আর এটা কি মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত। কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়। দেশে প্রত্যক্ষ নির্বাচন চালু করা হয়। 1926 সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন। এই আইনের পরিপ্রেক্ষিতে সাইমন কমিশন গঠিত হয়। এবারে আছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে অনেক আইন কিন্তু আমাদের সংবিধান যখন চালু হয়েছিল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। 1 নম্বর বৈশিষ্ট্য দেখো, এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতের সংবিধান রচনা করা হয়। 2 নম্বর, ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়। কি হলো, ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়। 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য বা প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। এক হচ্ছে কেন্দ্র তালিকা, আরেকটা প্রাদেশিক বা রাজ্য তালিকা, আরেকটা হচ্ছে যুগ্ম তালিকা। সেই সময় অর্থাৎ 1935 সালে কেন্দ্র তালিকায় 59টা বিষয় ছিল, রাজ্য তালিকায় 54টা বিষয় ছিল, যুগ্ম তালিকায় 36টা বিষয় ছিল। তারপরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয় এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয়। যুক্তরাষ্ট্রীয় আদালত মানে তোমরা জানো সুপ্রিম কোর্ট, সেই সময় গঠন করা হয়েছিল। তারপরে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। প্রভিন্সিয়াল মানে কি বলতো, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন যেটা বলে সেটা তখন গঠন করা হয়েছিল। এবারে বলা হচ্ছে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ব্রিটিশ শাসনের অবসান হয়, 2টি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তান তৈরি হয়, আর কি গণপরিষদ ভারতের সংবিধান তৈরির ক্ষমতা পায়। ঠিক আছে, এই গণপরিষদ ভারতের সংবিধান তৈরি বা সংবিধান সংশোধনের ক্ষমতা পায়। মনে রাখবে এখানে সংবিধান শুধু তৈরি নয়, তার আগে থেকেই সংবিধান তৈরির কাজ শুরু করে দিয়েছিল। এই 1935 সালের যে আইনটা এসেছিল সেই ভারত শাসন, দেখো এই 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ ভারত শাসন আইন, এই আইনের মাধ্যমেই কারা ভারতের সংবিধান রচনার ক্ষমতা পেয়েছিল, গণপরিষদ নামে একটা সংস্থা। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা গণপরিষদ সম্পর্কে পড়ব। তারপরে গণপরিষদটা পড়া হয়ে গেলেই আমরা কি করব, এই ক্লাসে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যেসব প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হবে। সুতরাং তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও।